মধ্যপ্রাচ্যের আকাশে এখন আগুনের গন্ধ, ক্ষেপণাস্ত্রের শব্দে কেঁপে উঠছে গোটা অঞ্চল। একদিকে আমেরিকা, অন্যদিকে ইসরায়েল, দুই পরাশক্তি মিলে যে দেশটিকে ঘুরিয়ে দিতে চাইছে সে দেশটির নাম ইরান। কিন্তু এই যুদ্ধের শেষটা কেমন হবে? সেই প্রশ্নের উত্তর যখন এলো তখন গোটা বিশ্ব থমকে দাঁড়ালো, কারণ উত্তরটা এলো এমন একজনের মুখ থেকে যাকে কেউ ইরানপন্থী বলার সাহস রাখে না। উত্তরটা লক্ষ্য মার্কিন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল ডাগলাস ম্যাকগ্রিগরের মুখ থেকে। তিনি বলেন, ইরান জিতবে। শুধু তাই নয়, তিনি আরও এমন এক কথা বললেন যা শুনলে রীতিমতো শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। তিনি বললেন, এই যুদ্ধের পর মধ্যপ্রাচ্য সেই ইসরায়েলের অস্তিত্বই নাও থাকতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, ডগলাস ম্যাকগ্রা আসলে কে? তিনি কি কোনো সাধারণ বিশ্লেষক, কোনো ইউটিউব কমেন্টেটর? মোটেই না। ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার হোয়াইট হাউসে বসেছিলেন তখন তার প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন দুইজন, জেমস ম্যাটিস এবং মার্ক এসপার। এই দুজন প্রতিরক্ষা মন্ত্রী সামরিক উপদেষ্টা ছিলেন ডগলাস ম্যাকগ্রার। অর্থাৎ আমেরিকার প্রতিরক্ষা নীতি যা ঠিক করতেন তাদের কানে কানে পরামর্শ দিলেন এই মানুষটি। সেই মানুষটি আজ বলেছেন, ইরানকে হারানো সম্ভব নয়। এই কথাটা কতটা ভারী সেটা একটু ভেবে দেখুন। গণমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে ম্যাকগ্রা খুবই স্পষ্ট ভাষায় বলেন, ইরান এই যুদ্ধে জিতবে। কিন্তু কেন? কেন একজন মার্কিন সামরিক কর্মকর্তা তার নিজের দেশের পরাজয়ের কথা বললেন? এর পেছনে যে কারণগুলো তিনি তুলে ধরলেন সেগুলো একের পর এক শুনলে বোঝা যায় এটা কোনো আবেগের কথা নয়, এটা নির্মম বাস্তবতার হিসাবে। প্রথমেই তিনি বলেন ইরানের ভৌগোলিক অবস্থানের কথা। মধ্যপ্রাচ্যের মানচিত্র ইরানের যে অবস্থান সেটা কৌশলগতভাবে অসাধারণ। দেশটির চারদিকে পাহাড় ঘেরা, সাধারণ কোনো পাহাড় নয়, বিশাল বিশাল পর্বতশ্রেণী যেগুলো প্রাকৃতিক দুর্যোগের মতো কাজ করে। বাইরে থেকে কেউ ঢুকতে গেলেই পাহাড়গুলি তার প্রথম শত্রু হয়ে দাঁড়াবে। এরপর আসে ইরানের বিশাল আয়তনের কথা। দেশটির মোট আয়তনের প্রায় অর্ধেক দুটি মরুভূমির দখলে আছে, দেশগুলোতে এবং দাস্তেল উত এবং শতেক আবিরের মরুভূমি। এই দুটি মরুভূমি এতই নির্জন, এতটাই জন্য যে সেখানে ১০০ কিলোমিটার পাড়ি দিলেও একটি মানুষের দেখা মিলবে না। ইরান থেকে মাছ যেতে হলে এই মরুভূমির পাশ দিয়ে যেতে হয়, এবং যারা সেই পথে গেছেন তারা জানেন সেখানে শুধু শূন্যতা আর নীরবতা ছাড়া কিছুই নেই। কিন্তু এই নীরবতার নিচে লুকিয়ে আছে ইরানের সবচেয়ে ভয়ঙ্কর শক্তি। এই দাস্তেল উত এবং শতেক আবিরে ইরানের সমস্ত সামরিক পরীক্ষা নিরীক্ষা চলে। ১০০, ১০০০ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মরুভূমির বিভিন্ন স্থানে মোতায়েন করা আছে। পাহাড়ের গুহায়, উপত্যকায়, আড়ালে, টিলার পেছনে কোথায় কি লুকানো আছে সেটা শুধু ইরানই জানে। আমেরিকাও জানে না, আমেরিকার স্যাটেলাইটও জানে না, আমেরিকার গোয়েন্দা সংস্থাও জানে না। এটাই ইরানের সবচেয়ে বড় অস্ত্র, তার নিজের ভূমির রহস্য, যেটা শুধু তার নিজের নখদর্পণে আছে। ম্যাকগ্রেগর বলেন, ইরান যদি সত্যি পরাজিত করতে হয় তাহলে স্থল অভিযান ছাড়া কোনো উপায় নেই। আকাশ থেকে বোমা ফেলে ইরানকে হারানো যাবে না, কিন্তু স্থল অভিযান চালাতে গেলে আমেরিকা এমন এক ফাঁদে পড়বে যেখান থেকে বের হওয়ার রাস্তা থাকবে না। কারণ ইরান গেরিলা যুদ্ধে অত্যন্ত দক্ষ। সিরিয়ায় যুদ্ধ করেছে, ইরাকে করেছে ইরান। ইরাক যুদ্ধের ৮ বছর ধরে লড়াই করছে। এই অভিজ্ঞতা তাদের রক্তে মিশে গেছে। পাহাড়ের প্রতিটি বাঁকে, মরুভূমির প্রতিটি দিনই তাদের চেনা। বিদেশি সেনাদের জন্য এই ভূমি হবে মৃত্যুকূপ। এরপরে সমুদ্রের কথা। ইরানের উত্তরে কাস্পিয়ান সাগর, দক্ষিণে পুরোটা জুড়ে পারস্য উপসাগর। এই দুটি জলপথে দিয়েছে অভূতপূর্ব কৌশলগত সুবিধা। দক্ষিণে পারস্য উপসাগরের তীরে রয়েছে হরমুজ প্রণালী, যেটা ইরানের হরমুজগণ প্রদেশের কাছে অবস্থিত বন্দর আব্বাসের প্রদেশ। এই হরমোনের উপকূল থেকে নামলেই হরমুজ প্রণালী, এবং এই প্রণালী কার্যত ইরানের নিয়ন্ত্রণে। ইরান চাইলে যে কোনো মুহূর্তেই প্রণালী বন্ধ করে দিতে পারে, এবং বাস্তবতা করেছে। ইতিমধ্যেই হরমুজ প্রণালীতে ব্রিটিশ দুটি জাহাজের উপর আইআরজিসি হামলা চালিয়েছে। যে জাহাজগুলো মার্কিন বাহিনীকে তেল সরবরাহ করতে যাচ্ছিল সেই জাহাজগুলো জ্বলছে, নেভানোর কেউ নেই, ক্ষমতাও নেই। কর্মপ্রণালী বন্ধ হলে কি হবে সেটা ভাবলে আতঙ্কিত হতে হয়। বিশ্বের কমপক্ষে ২০ ভাগ তেল এবং গ্যাসের প্রণালী দিয়ে পরিণত হয় চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। এই সব দেশে যাওয়া বন্ধ হয়ে যাবে। ইউরোপে, আমেরিকায় তেল সংকট দেখা দেবে।
ইতোমধ্যে তেলের দাম ব্যারেল প্রতি $80 ওপরে চলে গেছে, আগে ছিল $70। এই পরিস্থিতি আর 2-1 দিন চলমান থাকলে দাম $100 ছাড়িয়ে যাবে। তখন সারা বিশ্বে জিনিসপত্রের দাম আকাশচুম্বী হবে, বিমা খরচ বাড়বে, মুদ্রাস্ফীতি ভয়াবহ আকার ধারণ করবে, বিভিন্ন দেশে অর্থনৈতিক বিশৃঙ্খলা তৈরি হবে এবং আমেরিকায় বিক্ষোভ শুরু হয়ে যাবে। আরেকটি বিষয় আছে যেটা ম্যাকগ্রার গুরুত্বের সাথে তুলে ধরলেন, সেটা হচ্ছে সাপ্লাই চেনের বিষয়ে। ইরানের পাকিস্তান এবং আফগানিস্তানের সাথে সীমান্ত রয়েছে। ইরান চাইলে চীন থেকে পাকিস্তান ও আফগানিস্তানের ভেতর দিয়ে সামরিক রসদ নিতে পারবে। এবং বাস্তবে চীন সেই সরবরাহ দিচ্ছে। ও আবার উত্তরে কাস্পিয়ান সাগরের ওপারে রাশিয়া থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম কাস্পিয়ান সাগর দিয়ে সরাসরি ইরানে চলে আসতে পারে, কেউ টের পাবে না। অর্থাৎ ইরানের নিজস্ব সামরিক উৎপাদন যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তবু চীন এবং রাশিয়া থেকে পেছনে শক্ত দেয়ালের মতো দাঁড়িয়ে আছে। কিন্তু আমেরিকার অবস্থা ঠিক উল্টো। আমেরিকাকে আরও 13,000 কিলোমিটার দূর থেকে সামরিক সরঞ্জাম আনতে হবে। বিমানে আনলেও সময় লাগবে এবং সেটা নিরাপদও নয়, কারণ ইরানের আর ধরা পড়লে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হতে পারে, আর জাহাজে আনতে গেলে 20-25 দিন সময় লাগবে। ফলে আমেরিকার সাপ্লাই চেন অত্যন্ত ভঙ্গুর এবং এই যুদ্ধে সেটা তাদের জন্য মারাত্মক দুর্বলতা। এদিকে আমেরিকা এবং ইসরায়েলের সেনাবাহিনী ইতোমধ্যে যুদ্ধক্লান্ত। ইউক্রেনে অস্ত্র দিতে দিতে ইসরায়েলকে সরবরাহ করতে আমেরিকার অস্ত্র মজুদ অনেকটাই কমে গেছে। ইসরায়েলের সেনারা বহুদিন ধরে এক যুদ্ধ করছে, তারা ক্লান্ত। তারা চায় মার্কিন বিমানবাহী রণতরী আরফোর্ড যারা কর্মরত, তাদের 6 মাস পর 2 মাসের ছুটিতে দেশে যাওয়ার কথা ছিল। কিন্তু তারা ইতোমধ্যে 8 মাস ধরে টানা কাজ করছে। 2 মাস অতিরিক্ত হয়ে গেছে। তার স্ত্রী, সন্তান, মা, বাবা, ভাই, বোন, বন্ধু-বান্ধবদের কাছে যেতে পারছে না তারা। হতাশ, ক্ষুব্ধ, জীবন বাজি রেখে লড়াই করার মনোবল তাদের ক্রমশ কমে যাচ্ছে। অন্যদিকে ইরানের পক্ষ থেকে ঘোষণা এসেছে যে তারা অন্তত 2 বছর একটানা এভাবে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। তাদের অস্ত্র ও সামরিক সরঞ্জামের কোনো অভাব হবে না। আর এই 2 বছরের মধ্যে তো ইরানও অস্ত্র উৎপাদন করবে, রাশিয়া ও চীন থেকে সাপ্লাইও আসবে। ঘর নিজেই স্বীকার করলেন যে ইরানের হাতে যেসব অস্ত্রশস্ত্র রয়েছে সেগুলো মোটেই দুর্বল নয়, বরং সেগুলো অত্যন্ত আধুনিক, কার্যকরী এবং আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে যথেষ্ট শক্তিশালী। বাস্তবে সেটা প্রমাণিত হচ্ছে। মার্কিন ঘাঁটিতে হামলা হচ্ছে, অনেক ক্ষেত্রে ঠেকানো যাচ্ছে না। ইসরায়েলের ভয়াবহ আক্রমণ চালানো হচ্ছে, ইন্টারসেপ্টর কাজ করছে না। পুরো মধ্যপ্রাচ্য বলতে গেলে ইরানের হামলায় চলছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইরান যদি সত্যিই জিতে যায় তাহলে কি হবে? ভাষ্য অনুযায়ী 2টি জিনিস ঘটবে যেগুলো মধ্যপ্রাচ্যের ইতিহাস চিরতরে বদলে দেবে। প্রথমত, মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার সমস্ত সামরিক ঘাঁটি গুড়িয়ে দিতে হবে। একটি শূন্য আর সেখানে থাকতে পারবে না। আর দ্বিতীয় এবং সবচেয়ে চমকপ্রদ ভয়ঙ্কর কথাটি তিনি বলেন, সেটা হলো মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অস্তিত্ব থাকবে কিনা সেই ফয়সালা এই যুদ্ধে হবে, এবং তার মতে ইসরায়েলের অস্তিত্ব না থাকার সম্ভাবনা অত্যন্ত বেশি। ইরান এই যুদ্ধকে তাদের অস্তিত্বের লড়াই হিসাবে নিয়েছে। আর ইতিহাস সাক্ষী যে যে জাতি কোনো যুদ্ধকে নিজের অস্তিত্বের লড়াই হিসাবে গ্রহণ করে, সে জাতিকে পরাজিত করে পৃথিবীর কঠিনতম কাজগুলোর একটি। তারা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করে থাকে, কিছু হবে না, আত্মসমর্পণও করে না। এই চিত্রকে আরও জটিল করে তুলেছে আন্তর্জাতিক মেরুকরণ। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ইতিমধ্যেই সতর্ক করে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। আর তৃতীয় বিশ্বযুদ্ধ যদি সত্যিই শুরু হয়, তাহলে রাশিয়া এবং ইরানের পক্ষে যুক্ত হবে এই সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে পরিস্থিতি সম্পূর্ণ অন্যরকম হয়ে যাবে। আমেরিকা এবং ইসরায়েল একদিকে আর রাশিয়া, চীন অন্যদিকে। এমন একটি বৈশ্বিক সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের জয়ের সম্ভাবনা কতটুকু, সেটা সহজেই অনুমেয়। ম্যাকগ্রার বিশ্লেষণ অনুযায়ী আমেরিকা যদি সত্যিই তৃতীয় বিশ্বযুদ্ধ এড়াতে চায়, তাহলে সম্ভবত তাকে পরাজয় মেনে নিতে হবে। অবশ্য মুদ্রার উল্টো পিঠটাও দেখা দরকার। ইরান যদি যুদ্ধে পরাজিত হয়, তাহলে পরিস্থিতি হবে সম্পূর্ণ বিপরীত। মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব একেবারে শেষ হয়ে যাবে। পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ চলে যাবে আমেরিকা ও ইসরায়েলের হাতে। গিটার ইসরায়েল বা নিউমেরোলজিস্টের যে পরিকল্পনার কথা বলা হয়, সেটা বাস্তবায়নের পথ খুলে যাবে। মুসলিম বিশ্বের জন্য যে সম্ভাবনার আলো ছিল, সেটা মিঠে জানে, এবং জাতিগতভাবে মুসলিম মারাত্মকভাবে কোণঠাসা হয়ে পড়বে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আসন্ন ঘণ্টাগুলো।
ডোনাল্ড ট্রাম্প আলোচনার কথা বলছেন ঠিকই, কিন্তু একই সাথে এমন আভাস পাওয়া যাচ্ছে ইরানের বিরুদ্ধে সবচেয়ে বড় আঘাতটা এখনও আসেনি। আশঙ্কা করা হচ্ছে তেহরানের ওপর অত্যন্ত বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি চলছে। এই হামলা যদি ইরানে ঠেকাতে পারে, প্রতিহত করতে পারে, তাহলে ইরাকি বাহিনীর বিজয় অনেকটাই সুনিশ্চিত হয়ে যাবে বলে বিশ্লেষকরা মনে করছেন। আর যদি না পারে, তাহলে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ সম্পূর্ণ অন্যরকম হবে। যুদ্ধের এই অনুষ্ঠিত মুহূর্তে তেহরান অনেকটাই ফাঁকা হয়ে গেছে। মানুষজন শহর ছেড়ে আশপাশের ছোট শহরগুলোতে আশ্রয় নিচ্ছে। যেখানে যে বাংলাদেশি কমিউনিটি আছে তারা এখনও সেখানেই আছেন এবং সবাই মোটামুটি ভালো আছে বলে জানা গেছে। তবে তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বাংলাদেশ সরকার যদি তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে পারে, সেটাই হবে মুহূর্তে সবচেয়ে বড় কাম্য। পৃথিবী এখন একটি ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে আছে, মধ্যপ্রাচ্যে। এই যুদ্ধ শুধু ইরান, আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ নয়, এটা গোটা বিশ্ব ব্যবস্থার ভবিষ্যৎ নির্ধারণের যুদ্ধ। এই যুদ্ধের ফলাফল ঠিক করবে আগামী কয়েক দশকে পৃথিবী কোন দিকে যাবে। আর সেই ফলাফলের প্রথম ইঙ্গিত দিলেন খোদ আমেরিকারই একজন সামরিক কর্মকর্তা। ইরান যুদ্ধে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না। এখন দেখার বিষয় ইতিহাস তাকে সঠিক প্রমাণ করে কিনা।